গতকাল বাংলাদেশে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে 24 ঘন্টার জন্য বাংলাদেশ সফরে এসেছিল। কারণটা কি বলা নাই, কওয়া নাই, হঠাৎ করে 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ সফরে আসলো, বাংলাদেশ সফর করলো, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করে আবার একটা নাটকীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করলো। এটা কেন? আমি বিষয়টাকে স্বাভাবিক নিয়েছিলাম, তারপর একটু সংবাদ সংগ্রহের চেষ্টা করলাম। সংগ্রহের পর যেটা জানলাম, সেটা জানার পর আসলে আমাকে বলতে হচ্ছে, বিএনপি কখনো বাংলাদেশের রাজনীতিতে শুধরাবে না। বিএনপি কখনো শুধরানোর মতো দলই না। একটা বিষয় খেয়াল করেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে চাওর হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি 5 আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, পাকিস্তানের অপকর্ম নিয়ে কথা বলেছেন, এমনকি পাকিস্তান যে ভারতীয় নাগরিকদেরকে হত্যা করলো লস্করি তাইয়্যেবার জঙ্গিরা, এরপর অপারেশন সিন্দুর, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন, শেখ হাসিনাকে অসম্মান, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, বঙ্গবন্ধুকে অসম্মান, অর্থাৎ বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদীদের যে উত্থান ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ছিলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সকল গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। হঠাৎ করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে চাওর হলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এর ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করার জন্য চলে আসলো, সেটা আবার সংক্ষিপ্ত সফর, মাত্র 24 ঘন্টার। এখানে একটা প্রশ্নের জায়গা সৃষ্টি হয় না? প্রশ্নের জায়গা সৃষ্টি হয় তখনই যখন ভুয়া একটা সমঝোতা স্মারকে চুক্তি করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তে মাদক পাচার রোধে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে পাকিস্তান এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের সমঝোতা স্মারকে স্বাক্ষর করা কিংবা এই ধরনের চুক্তি হয় মূলত যেই সব দেশের সাথে সীমান্ত আছে, অর্থাৎ এই চুক্তিটা বাংলাদেশ এবং ভারতের সাথে করা হলে সেটা মেনে নেওয়া যেত, কিংবা ভারত পাকিস্তানের সাথে করা হলে সেটা মেনে নেওয়া যেত। মিয়ানমারের সীমান্ত নাই, পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো স্থল কিংবা জল সীমান্ত নাই, এরপরেও কোন কারণে এই সমঝোতা স্মারকের কথা আসছে সেটা মাথায় আসছে না। এই নিয়ে কোনো ব্যাখ্যা আপনারা আমাকে দিতে পারবেন না, কারণ এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। তাহলে কেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ 24 ঘন্টার সফরে বাংলাদেশ আসলো? খেলা মূলত এইখানেই। আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গে দুদিন পূর্বে শুভেন্দু অধিকারী, যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছেন, দুদিন আগেও আমরা জেনেছি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন, তার যে ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, প্রায় 16 রাউন্ড গুলি করা হয়েছে, তার বুকে গুলি করা হয়েছে। কারা গুলি করেছে এখন পর্যন্ত সেই সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যারা গুলি করেছে তারা ভুয়া বাইকের ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে সেই বাইক চালিয়ে, হেলমেট পরে গুলি চালিয়ে পালিয়ে গেছে। চলেন ফিরে যাই পুরানা কাহিনীতে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইউনূসের জামানায় পাকিস্তান থেকে কয়েকবার জাহাজ এসেছিল এবং সেই জাহাজ থেকে যে ধরনের মালামাল খালাস করা হয়েছে, সেই মালামালে আসলে কি ছিল আমরা কেউ জানি না। তৎকালীন সময়ে চট্টগ্রাম বন্দরে কাস্টমসের যে কর্মকর্তা ছিল, সে এই সব মালামাল চেক করতে চেয়েছিল, কন্টেইনারে করে কি এসেছে চেক করার কারণে তার চাকরি হারায়, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আদৌ সেই জাহাজে করে কি এসেছে এখন পর্যন্ত আমরা জানি না। পপি সিডের কথা বলা হয়েছিল, যে এই কোকেন বা মাদক কিছু একটা বানানোর জন্য যে পপি সিড ব্যবহার করা হয়, সেটা এসেছিল। এর পরবর্তীতে একাধিকবার জাহাজ বাংলাদেশে এসেছে, কি এসেছে আমরা জানি না। বিভিন্ন গোয়েন্দা মারফতে জানা যায় যে সেখানে বিপুল পরিমাণ অস্ত্র এসেছে, বিশেষ করে AK-47 পাকিস্তানে যেগুলা বানানো হয়। গোয়েন্দা মারফতে যে তথ্য পেলাম, তৎকালীন সময়ে পাকিস্তান থেকে যে ধরনের অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে, সেই অস্ত্রের বিশাল একটা অংশ ভারতে প্রবেশ করানো হয়েছে ইউনূসের জামানায়। এখানে ব্যবহার করা হয়েছে রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার যে বর্ডার আছে, সেই সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশ থেকে ব্যাপক পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে, আসামে পাঠানো হয়েছে। এই অস্ত্র দিয়ে তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটা বড় ধরনের ম্যাসাকার করা। এইখানে সহায়তা করেছে পাকিস্তান ISI এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের যে জঙ্গি ক্যাম্পগুলো আছে, লস্করি তাইয়্যেবার ক্যাম্প, এই ক্যাম্পের জঙ্গিরা এবং লস্করি তাইয়্যেবার সরাসরি সম্পৃক্ততা ছিল। হারুন ইজাহার এই ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা পালন করেছে এবং এইখানে আরো সম্পৃক্ত ছিল বাংলাদেশের
আনসারুল্লাহ বাংলা টিম, জসিমউদ্দিন রহমানী, যাকে 5 আগস্টের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জামিন দিয়েছে, সসম্মানে মুক্তি দিয়েছে, জসিমউদ্দিন রহমানী এখানে সম্পৃক্ত ছিল। লস্করি তাইয়েবা, আনসারুল্লাহ বাংলা এবং পাকিস্তান আইএসআই এর সরাসরি তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে অস্ত্র প্রবেশ করিয়েছে এই রাজাকারের বাচ্চারা। এইখানে সম্পৃক্ত ছিল জামাত, এইখানে বিএনপির ইন্ধন ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ইন্ধন ছাড়া তো আসলে এই কাজ কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠেনি। বিজেপি সবকিছু জানতো, গোয়েন্দা তথ্য বলতেছে, তারা কোনো প্রকার স্টেপ নেয় নাই। কারণ ওই যে জিহাদি জোশ, পাকিস্তানি জোশ, ইসলামের শরিয়া আইনের জোশ, যে দেশের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হাসিনুর রহমান, কর্নেল কিংবা লেফটেন্যান্ট কিছু একটা ছিল, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সশস্ত্র বাহিনীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, আমরা জনগণ সরাসরি টাকা দিব উন্নত প্রযুক্তির সমরাস্ত্র কেনার জন্য। অর্থাৎ আহ্বান জানিয়েছে বাংলাদেশের জনগণ টাকা দেবে, সেই টাকা দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উন্নত প্রযুক্তির সকল মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এগুলা কিনবে। মুদ্রা কথা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অস্ত্র কিনবে। কেন কথা বলেছে জানেন? গতকাল আন্তঃব্যালিস্টিক মিসাইলের একটা পরীক্ষা চালিয়েছে ভারত বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলে। মিসাইলের যে ধোঁয়া কিংবা আলো যেই হোক না কেন, সেটা বাংলাদেশের আকাশে দেখা গিয়েছিল। এরপর থেকেই বাংলাদেশের জিহাদি জৌশালা বাঙ্গুদের মাথা নষ্ট হয়ে গেছে যে ভারত হঠাৎ করে কেন আন্তঃব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। এই কারণেই তারা এখন সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সেখানে অর্থ দেবে। এরা নাকি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। তাহলে বুঝেন বাংলাদেশ সেনাবাহিনী কাদের নিয়ন্ত্রণে। মূল প্রসঙ্গ হলো চন্দ্রনাথ রথ, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত সহকারী, তাকে যারা গুলি চালিয়েছে, গোয়েন্দা সূত্র বলতেছে এরা আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি। এবং এখানে চমকপ্রদ যে তথ্য, যেই পিস্তল ব্যবহার করা হয়েছে গুলি চালানোর জন্য পাকিস্তানে উৎপাদন হয়, অর্থাৎ মেড ইন পাকিস্তান পিস্তল দিয়ে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে। এই সংবাদগুলা খুব শীঘ্রই আপনারা সামনে পাবেন, আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর এগুলা সামনে আসবে, আপনারা দেখতে পাবেন। আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই, আমি বিশ্বাস করতে বলতেছি না। এখন আসেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এসেছে? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মূলত বাংলাদেশে এসেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য বিএনপির সাথে। বিএনপির একাধিক নীতি নির্ধারণী মহলের সাথে অনানুষ্ঠানিকভাবে তিনি সাক্ষাৎ করেছেন। শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন। তাদের আলোচনার বিষয়বস্তু একটাই, ভারত জেনে গেছে পশ্চিমবঙ্গে অসংখ্য অস্ত্র ঢোকানো হয়েছে, ভারত জেনে গেছে আনসারুল্লাহ বাংলা টিম শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করেছে, ভারত জেনে গেছে এখানে সহায়তা করেছে আইএসআই এবং লস্করি তাইয়েবা। এই সংবাদগুলো জানার পর ভারত যদি কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তারা কথা বলেছে, আলোচনা হয়েছে কিভাবে এটাকে ধামাচাপা দেওয়া যায়, সেই বন্দোবস্ত করবার জন্য মূলত শিলং সালাউদ্দিনের সাথে সাক্ষাৎ করেছে। কারণ শিলং সালাউদ্দিন নিজেও ভারতীয় দালাল, ভারতীয় চর, অনেকেই বলে, আমি জানি না। এই বিষয়ে যদি বিএনপির সম্পৃক্ততা থেকে না থাকে, তবে বিএনপি কেন পাকিস্তানকে সহায়তা করবে? বিএনপি কেন আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গিদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবে? কারণ বিএনপির চরিত্র কখনো পরিবর্তন হবে না। বিএনপি এখানে সরাসরি সম্পৃক্ত না থাকলেও তাদের একটা ইন্ধন ছিল, এটা বোঝা যায়। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। বিএনপি 21 আগস্ট গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র কেলেঙ্কারির কারণে 17 বছর ক্ষমতা থেকে অনেক দূরে ছিল। 17 বছর ক্ষমতার আশেপাশেও তারা আসতে পারেনি। আইএসআই, সিআইএ, জিহাদি, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদীদের সম্মিলিত প্রচেষ্টায় একটা জঙ্গি উত্থান ঘটে বাংলাদেশের ক্ষমতায় বসেছে। তারা ভাবছে ক্ষমতা চিরস্থায়ী, তারা ভাবছে আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকবে। যার কারণে তারা এখন ধরাকে সরাজ্ঞান করতেছে, সর্বে সর্বা সাজার চেষ্টা করছে। কিন্তু এই ক্ষমতা যে দীর্ঘস্থায়ী না, এই ক্ষমতা যে দীর্ঘমেয়াদী না, এটা বিএনপি এখনো বুঝতে চেষ্টা করছে না। এটা বিএনপির পতনের অন্যতম কারণ হবে। এবং এই ঘটনার সাথে যদি বিএনপির কোনো কারণে সত্যতা খুঁজে পাওয়া যায়, বিএনপি যদি কোনো কারণে ফল করে, গণ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির পতন ঘটে, আমি আজ লিখে দিলাম এই ভিডিওতে, বিএনপি নামক কোনো দল বাংলাদেশের ইতিহাসে আর থাকবে না। আজীবনের জন্য বিএনপির শেকড় থেকে একদম সমূলে বাংলাদেশের মানুষ উৎপাটন করবে। লিখে রাখতে পারেন, বিএনপি নামক কোনো দল বাংলাদেশে থাকবে না এবং তারেক রহমান বাংলাদেশ থেকে আজীবনের জন্য পরিবার সমেত চলে যাবে। আর কখনো বাংলাদেশে আসার নামটা পর্যন্ত তারেক রহমান নেবে না। আশা করি বুঝতে পেরেছেন কি কারণে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নাটকীয় সমঝোতা স্বাক্ষর করবার জন্য পাকিস্তানের
স্বরাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টার সফরে বাংলাদেশে এসেছিল? পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।